জিওটেকটনিকের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আইসোস্ট্যাসি সমস্থিতি সম্পর্কে ডিটেলে আলোচনা করব। আপনাদের যে টেস্ট নিচ্ছি কোয়েশ্চেন দেখে আপনারা আশা করছি বুঝতে পারছেন আমি টেস্টের কোয়েশ্চেন এরকমই রেখেছি, কারণ আগামীতে কোয়েশ্চেনের মানটা কিন্তু এরকম লেভেলেরই থাকবে। সমস্তটাই ডাইরেক্ট কোয়েশ্চেন নয়, কনসেপচুয়াল থাকবে, কোয়েশ্চেনের টাফনেস যথেষ্ট থাকবে এটা আশা করা যায়। তো খুব ডেপথে আমরা পড়ব, প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলে ডেপথে পড়ব। তো বেসিক জিনিসগুলো আমি একটু বলছি, আপনারা এগুলো যদিও জানেন, তারপর বলছি এবং তারপরে আরও ডেপথে গিয়ে আমরা জিনিসগুলো আলোচনা করব। তো আইসোস্ট্যাসি এই শব্দটা গ্রিক শব্দ আইসোস আর স্ট্যাটিয়া থেকে এসেছে, যেটার মানে হচ্ছে ইকুয়াল স্ট্যান্ডিং। ডাটন প্রথম ব্যবহার করছেন এটা। তবে এরই কিন্তু তার তত্ত্বটা তার আগেই প্রোভাইড করে দিয়েছিলেন। এক কথায় সমস্থিতি জিনিসটা কি না, অভিকর্ষ বলের একটা সমতা। তো ঠিক যেমন একটা গাছ ভূপৃষ্ঠের উপরে দাঁড়িয়ে থাকে বা একটা বাড়ি সেটা সঠিক ভিত না থাকলে ভূমির উপরে দাঁড়িয়ে থাকতে পারে না, সেরকমভাবেই সমস্থিতি বিষয়টাও সেখান থেকেই এসেছে, যে অ্যাস্থেনোস্ফিয়ার অর্থাৎ তরল পদার্থের উপরে কঠিন শিলা, তার উপরে বিভিন্ন উঁচু ভূমিরূপ, সেগুলো ভারসাম্য অবস্থায় কিভাবে আছে, সেটা নিচে কেন চলে যাচ্ছে না বা ডুবে যাচ্ছে না, বা যদি ডুবেও থাকে তাহলে কতটা পরিমাণ ডুবে আছে, এই সমস্ত নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। এবং এই ধারণার বিকাশটা কিন্তু একদিনে হয়নি। সমস্থিতি ধারণার বিকাশ যার পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে গ্র্যাভিটি, অভিকর্ষ। এখন নিউটন একটা সূত্র দিয়েছিলেন যে পৃথিবী কোথায় কেমন অভিকর্ষ বল থাকা উচিত। তো তিনি তার মত অনুসারে আমরা বলতে পারি যে পৃথিবী যদি একটা নিখুঁত গোলক হতো, যদি জিওড না হতো, নিখুঁত গোলক হতো, তাহলে, এবং তার সাথে সাথে আরেকটা বিষয়, প্রত্যেকটা জায়গা একই রকম ঘনত্ব দিয়ে তৈরি হতো, তাহলে অভিকর্ষের মান কেমন হতো সেটা আমরা কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারি। এখানে উনি একটা ফর্মুলা ইউজ করছেন, জি ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। জি মানে হচ্ছে মহাকর্ষ গ্র্যাভিটি ধ্রুবক জি, এম মানে হচ্ছে মাস অফ দ্য আর্থ পৃথিবীর ভর, আর হচ্ছে রেডিয়াস ব্যাসার্ধ। তো এইটা যদি হতো তাহলে নিরক্ষরেখাতে এই জি এর মান দাঁড়াতো 974.03 গ্যাল। এটাকে গ্যাল এককে প্রকাশ করা হয়। কিন্তু সমস্যা হচ্ছে শিলার ঘনত্ব সব জায়গায় সমান নয়, অক্ষাংশ উচ্চতা এইগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম। তো এই যে ক্যালকুলেটেড মান আমরা ধরে নিই, যেটা যদি সমস্ত জায়গাতে শিলা একই ঘনত্বপূর্ণ হতো এবং পৃথিবী যদি নিখুঁত গোলক হতো, তাহলে এই জি এর মান আমরা কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারি। সেটাকে আমরা নর্মাল ধরব, যে জি এর মান এখানে এটা হওয়া উচিত, এবং সেই নর্মাল মানটা ধরে
আমরা বাস্তব সমীক্ষা করে দেখব যে সেইটা কতটা তফাৎ হয়। যেটা তফাৎ হবে সেটাই হচ্ছে অভিকর্ষ বিচ্যুতি। যতটা বিচ্যুত হবে ক্যালকুলেটেড মানের থেকে পরীক্ষিত মান যতটা বিচ্যুত হবে, বেশি হতে পারে কমও হতে পারে, যতটা বিচ্যুত হবে সেটাকেই বলা হচ্ছে গ্র্যাভিটি অ্যানোম্যালি, অভিকর্ষ বিচ্যুতি। তো যেহেতু পৃথিবী অভিগত গোলক, নিরক্ষীয় অঞ্চল থেকে আমরা যত মেরুর দিকে যাব তত অভিকর্ষের মান বৃদ্ধি পেতে থাকে, কারণ সেটা পৃথিবীর কেন্দ্রে সবচেয়ে কাছাকাছি রয়েছে। আমরা নিরক্ষরেখাতে অভিকর্ষ মানটা কম পাবো, মেরুর দিকে বেশি পাবো, কারণ সেটা কেন্দ্র থেকে অনেক বেশি কাছাকাছি আছে। তো যাই হোক, এটা খুব বেসিক বিষয়। এবং অভিকর্ষ বিচ্যুতি উচ্চতার ক্ষেত্রেও একটা পার্থক্য দেখতে পাওয়া যায়। প্রতি মিটার উচ্চতা বাড়লে অভিকর্ষ ত্বরণ কমে যায়। তো সেটা আমরা উচ্চতার প্রভাবটা বাদ দিয়ে ক্যালকুলেশন করে থাকি। কোনো একটা জায়গাতে যেহেতু উচ্চতা বাড়ছে তার সাথে সাথে অভিকর্ষ ত্বরণটা কমে যাচ্ছে, তো সেই কারণে যে জায়গাগুলো উচ্চতা বেশি সেখানে আমরা যখন গ্র্যাভিটি অ্যানোমালি ক্যালকুলেশন করি তখন সেটা এই উচ্চতার প্রভাবটা বাদ দিয়ে করি। এটাকে বলে এয়ার গ্র্যাভিটি অ্যানোমালি। ঠিক আছে, এয়ার গ্র্যাভিটি অ্যানোমালি। এখান থেকে এমসিকিউ একটা হতে পারে, আমি সেটা একটু বলছি। আচ্ছা, আমি যেটা বলছি সেটা বুঝতে পারছেন তো? মানে কোনো জায়গাতে সমস্যা থাকলে বলবেন। হ্যালো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। যেখানে অসুবিধা হবে বলবেন। এয়ার গ্র্যাভিটি অ্যানোমালি। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যেহেতু অভিকর্ষ ত্বরণটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে অভিকর্ষের মানটাও পরিবর্তিত হয়ে যাচ্ছে। তো সেইটাকে ঠিক করার জন্য উচ্চতার প্রভাব বাদ দিয়ে আমরা এটা হিসাব করি। তো উচ্চতা বাড়লে কতটা বিচ্যুত হয়, এখানে একটা মান আছে 0.3086 এম গ্যাল প্রতি মিটারে। তো এটা হচ্ছে এয়ার গ্র্যাভিটি অ্যানোমালি। এই মানটা একটু মনে রাখবেন, 0.3086 প্রতি মিটার উচ্চতার জন্য। এবার ভূমিরূপের ভিত্তিতে অভিকর্ষের মান কিন্তু পরিবর্তিত হয়, এবং এটা কে পরীক্ষা করেছিলেন? পিয়ের বুগের। আন্দিজ পর্বতমালাতে তিনি সমীক্ষা করছেন থিওডিলাইট যন্ত্র দিয়ে, তিনি সমীক্ষা করেছিলেন এবং সেখানে তিনি একটা তত্ত্ব দেখতে পাচ্ছেন কি, শিলার ঘনত্ব যেদিকে বেশি থাকে ওলনদড়ি সেই দিকে আকৃষ্ট হয়। তো তাহলে এখান থেকে একটা বিষয় আমরা বুঝতে পারছি যে শিলার ঘনত্ব যত বেশি হবে অভিকর্ষ ত্বরণ কিন্তু সেখানে আমরা বেশি পাবো। একটা পজিটিভ রিলেশন আছে, শিলার ঘনত্বের সাথে অভিকর্ষের মানের একটা পজিটিভ রিলেশন আছে। শিলার ঘনত্ব বাড়ার সাথে সাথে এটা বাড়ে। তো এই যে অভিকর্ষ ত্বরণের উপর এই যে প্রভাব শিলার ঘনত্বের, এটাকে বলে বুগের মাস এফেক্ট বা বুগের ভর ফল। ঠিক আছে, এবার এখানে আমরা বুগের ফল থেকেই দুটো অভিকর্ষ বিচ্যুতি হিসাব করি। একটা হচ্ছে নেগেটিভ অ্যানোমালি, ঋণাত্মক বিচ্যুতি। তাত্ত্বিক বিচ্যুতির তুলনায়
ক্যালকুলেশন করে যেটা আসছে তার থেকে প্রকৃত বিচ্যুতির মান যদি কম হয় তাহলে ঋণাত্মক বিচ্যুতি। তো মালভূমি পার্বত্য অঞ্চলে এটা সাধারণত ঋণাত্মক হয়ে থাকে। ধনাত্মক বিচ্যুতি কি না, বিচ্যুতির মানটা যদি বেশি হয় তাহলে সেটা ধনাত্মক বিচ্যুতি। সাধারণত সমুদ্রের তলদেশে এবং সমভূমিতে ধনাত্মক বিচ্যুতি দেখতে পাওয়া যায়। এবার এই বিচ্যুতির কারণ যদি বলা হয়, পার্বত্য অঞ্চল বা উঁচু মালভূমি সেখানে শিলার ঘনত্ব কিন্তু কম থাকে, কম ঘনত্বযুক্ত শিলা দেখতে পাওয়া যায়, তাই জন্য অভিকর্ষ বিচ্যুতি ঋণাত্মক হয়। আবার দেখা যাবে পেরিডোটাইট শিলা, তার ঘনত্ব বেশি, সেখানে ধনাত্মক বিচ্যুতি পাওয়া যাবে। তো এটা আমরা এই পিয়ের বুক তার তত্ত্ব থেকে, তার পরীক্ষিত তত্ত্ব থেকে আমরা বুঝতে পারছি যে এই জিনিসটা কিন্তু হয়। স্যার বলুন। বলছি মানে শিলার ঘনত্ব কম থাকায় মালভূমি পার্বত্য অঞ্চলে তো নেগেটিভ হচ্ছে, হ্যাঁ, আবার পেরিডোটাইট শিলায় ঘনত্ব বেশি থাকায়ও নেগেটিভ হবে? না, পেরিডোটাইটে তো ধনাত্মক হচ্ছে। আমি কি ঋণাত্মক ও বললাম? আচ্ছা। পেরিডোটাইট শিলাতে ধনাত্মক বিচ্যুতি পাওয়া যাবে। ঘনত্ব বেশি মানেই সেখানে অভিকর্ষের মান বেশি হবে। ঠিক আছে, এটা আচ্ছা বেসিক বিষয়। যে বস্তু ভর যত বেশি সে তত বেশি আকর্ষণ করে। ঠিক আছে, তাহলে এগুলো বেসিক বিষয়। এবার আমাদের এভারেস্ট পর্বতেও কিন্তু এই পরীক্ষাটা হয়েছিল। গ্র্যাভিটি অ্যানোমালি পরীক্ষা আমাদের এভারেস্ট পর্বতে হয়েছিল 1859-এ। জর্জ এভারেস্টের নেতৃত্বে একই দ্রাঘিমাতে বিভিন্ন অক্ষাংশে 3টে জায়গা নেওয়া হয়, কালিয়ানা, কালিয়ানপুর আর দামরিকদা। 78 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, সেই 78 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাতে 3টে জায়গা নেওয়া হচ্ছে। তো এখানেও কিন্তু ঋণাত্মক অভিকর্ষ বিচ্যুতি পাওয়া গিয়েছিল। যাই হোক, এটা উনি 1859-এ করছেন। তার আগে এরই তত্ত্ব অলরেডি চলে এসেছে, যেটাকে আমরা কাস্টাল ইকুইলিব্রিয়াম থিওরি বলে থাকি। ভূত্বকের ভারসাম্য তত্ত্ব বা ক্রাস্টাল ইকুইলিব্রিয়াম থিওরি। কাস্টাল ইকুইলিব্রিয়াম থিওরি, এরই স্যার, তত্ত্বটাকে এই নামটা দেওয়া হয়। হ্যাঁ বলুন। স্যার বলুন। বলছি ডাটন তাহলে কত খ্রিস্টাব্দে ওই ইয়ে ব্যবহার করে আইসোস্ট্যাসিস শব্দটা? আইসোস্ট্যাসিস শব্দটা ডাটন দিচ্ছেন 1889 সালে। আচ্ছা ঠিক আছে, 1889-এ ডাটন এই নামটাকে ইউজ করছে, কিন্তু তার আগেই 55-এ এরি তার তত্ত্বটা দিয়ে দিয়েছেন। এরি তত্ত্বে কিন্তু আইসোস্টেসিস শব্দটা কোথাও বলা নেই। ঠিক আছে, কাস্টাল ইকুইলিব্রিয়াম থিওরিটাকে বলা হয়, এই তত্ত্বটাকে আমরা কাস্টাল ইকুইলিব্রিয়াম থিওরি বলি। তো এই তত্ত্বটা পুরোটাই ভাসমানতার যে নীতি, ভেসে থাকার যে নীতি, ল অফ ফ্লোটিং, সেটার উপরে প্রতিষ্ঠিত তত্ত্বটা। তো পর্বত, মালভূমি, সমভূমি, ভূমিরূপগুলো হালকা শিলা দিয়ে গঠিত এবং ভারী শিলার দিয়ে গঠিত অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর এটা ভাসমান রয়েছে, এটা মনে করা হয়। এবং যে বস্তু তরলে যতটা উপরে ভেসে থাকে তরলের নিচেও সেই অনুপাতে নিমজ্জিত থাকে, এটা তার তত্ত্বের মূল বিষয়, এটা আমরা জানি। তো সেই কারণে এটাকে মাউন্টেন রুট হাইপোথিসিস বলা হয়, যে মাউন্টেন হ্যাভ রুটস। ডাইরেক্ট তিনি এটা বলেছিলেন, মাউন্টেন হ্যাভ রুটস। তো সেই জন্য এটাকে মাউন্টেন রুট হাইপোথিসিসও বলে, পর্বতের শিকড় তত্ত্ব বলা হয়।
অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে পাহাড় পর্বতের শিকড় নিমজ্জিত থাকছে। তো এটাকে বলা হচ্ছে, উনি বলেছিলেন এটা। এবার এটা পরীক্ষা করার জন্য উনি কাঁচের পাত্রে বিভিন্ন আকৃতির টুকরো, কাঠের টুকরোকে ভাসিয়ে দিচ্ছেন এবং আনুপাতিক হারে সেটা নিমজ্জিত হয়ে থাকছে। তো এখান থেকে মানে তিনি তার তত্ত্বটাকে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করলেন, বা বাস্তব, এটা যে বাস্তব সেটা তিনি ব্যাখ্যা করার চেষ্টা করছেন। এগুলো বেসিক বিষয়, আমরা এগুলো জানি কম বেশি, এগুলো নিয়ে খুব বেশি ঘাটার প্রয়োজন নেই। উনি যা বলেছেন তাই, এখানে আলাদা কিছু নেই। এখন তার তত্ত্ব অনুসারে আমরা সমালোচনাগুলোও জানি যে হিমালয় তাহলে তো বহু দূরে নিচে নিমজ্জিত থাকবে, তো অত দূর নিচে কঠিন অবস্থায় থাকা সম্ভব নয়, তরল হয়ে যাওয়ার কথা। তাহলে রুট হাইপোথেসিসের বেসটাই এখানে সরে যাচ্ছে। তো তিনি মূলত কাঠ লোহাকে পরীক্ষাগারে বেছে নিয়েছিলেন সমঘনত্বকে প্রাধান্য দিয়ে, কিন্তু পাহাড়, মালভূমি, সমভূমি প্রত্যেকের গঠনকারী যে শিলা সেটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম। তো আমরা এটাকে জেনারেলাইজ করতে পারি না, এত সহজে আমরা জিনিসটাকে বলতে পারি না যে এরকম হয়। তো উনি প্রত্যেকের ঘনত্বটা সমান বলেছিলেন, কিন্তু আমরা এর আগে যেটা পরীক্ষার ক্ষেত্রে দেখলাম, বিভিন্ন জায়গাতে পরীক্ষা করে যেটা আমরা জানতে পাচ্ছি যে ঘনত্ব কিন্তু আলাদা আলাদা হয়। মূলত পার্বত্য অঞ্চলগুলোতে ঘনত্ব কম এবং সমুদ্র বা সমভূতল অংশে তুলনামূলক ঘনত্ব বেশি হয়, এটা আমরা এখান থেকে জানতে পারছি। তাহলে এগুলো হলো। এবার তাহলে এরই তত্ত্বে আমরা এই সমস্ত বিষয়গুলো পাচ্ছি। প্র্যাট তার তত্ত্বটা দিয়েছিলেন 1859। তো প্র্যাট কিন্তু এর আগে যে পরীক্ষা হয়েছিল 1855-তে, পরীক্ষাতে হিমালয় অঞ্চলে যে সমস্ত পরীক্ষা হয়েছিল সেইটার উপর বেস করে তার তত্ত্বটা দিয়েছিলেন। এবং তার তত্ত্বের মূল বিষয়টা এগুলোও আমরা জানি, ল অফ কম্পেনসেশন, প্রতিবিধান তল, যে নির্দিষ্ট তলে পর্বত, মালভূমি, সমভূমি একই চাপ দিচ্ছে সেই তলটাকে আমরা বলছি ল অফ কম্পেনসেশন। প্রতিবিধান তল বা জোন অফ কম্পেনসেশন, সেই জায়গাটাকে, পুরো এলাকাটাকে বলা হচ্ছে। তো প্র্যাট এখান থেকে সিদ্ধান্তে আসছেন যে বিভিন্ন যে ভূখণ্ডগুলো রয়েছে প্রত্যেকের ঘনত্ব আলাদা আলাদা, এবং ঘনত্ব অনুযায়ী তারা নির্দিষ্ট উচ্চতাতে থাকে, কিন্তু একদম নিচে ভূ অভ্যন্তরে গিয়ে তারা কোনো একটা জায়গাতে সমান চাপ দিচ্ছে। এই কারণেই যত উচ্চতা কম হয় কোনো বস্তুর, তার ঘনত্ব সবচেয়ে বেশি হয়, আবার যত উচ্চতা বাড়ছে তার ঘনত্ব কিন্তু কমছে। তো এটা প্রমাণ করার জন্য উনি লোহা, নিকেল, দস্তা, রূপো, তামা, সীসা এরকম বিভিন্ন খণ্ড পারদের উপরে ডুবিয়ে দেন এবং সেখানে দেখা যায় বিভিন্ন ঘনত্বের একই ব্যাসার্ধযুক্ত ধাতব খণ্ডগুলো তারা একটা নির্দিষ্ট উচ্চতায় নিচে সমান জায়গাতে রয়েছে। তাদের উচ্চতা কম বেশি, কিন্তু নিচে তারা কোনো একটা নির্দিষ্ট জায়গাতে ভেসে রয়েছে। অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু মাস সমান, প্রত্যেকের ভর কিন্তু এখানে সমান, যে যত ছোট তার ঘনত্ব তত বেশি। এটা কিন্তু তিনি পরীক্ষা করে দেখাচ্ছেন। কিন্তু আমরা জানি কি, পরীক্ষা করলেও এই যে
একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে প্রেসার দেওয়ার বিষয়টা, সেটা কিন্তু ঠিক নয়। কারণ পর্বত মালভূমি সমভূমিরা ক্ষয় পাচ্ছে, সমহারে তো নয়, পার্বত্য অঞ্চল বেশি হারে ক্ষয় পায়। তাহলে সেখানে নিচে গিয়ে একটা জায়গাতে চাপ দেয়া বিষয়টা কিন্তু সম্ভব নয়। থাকবে না। আমি হেফোর্ড আর বাউইর কথা বলছিলাম। হেফোর্ড আর বাউই এরা কিন্তু সমস্থিতি সম্পর্কে প্র্যাটের ধারণারই মতো। স্যার শোনা যাচ্ছে না আবার। হ্যাঁ, আশা করছি এবার শুনতে পাচ্ছেন। হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে না আবার। হ্যাঁ, তো হেফোর্ড এবং বাউই এরা দুজনেই কিন্তু প্র্যাটেরই মতো তাদের তত্ত্বটা বলেছেন। তারা সমস্থিতি প্রতিবিধান তলের কথা বলেছেন, সমর্থন করেছেন, এবং এদের মতে প্রতিবিধান তলটা 100 কিলোমিটার গভীরতায় রয়েছে। আচ্ছা, আর একটা তথ্য এখানে বলে রাখি। এরি এবং প্র্যাট এই দুজনেরই তত্ত্ব কিছুটা কিছুটা নিয়ে মিলিয়ে একটা তত্ত্ব দাঁড় করিয়েছেন হাইস্কানেন। তো তিনি বলছেন কি, উচ্চতম পর্বতের শিকড় যেহেতু ভূত্বকের বেশি গভীরে রয়েছে, তাই জন্য এর ঘনত্বটা ভূপৃষ্ঠ থেকে নিচে ক্রমশ বাড়তে থাকে। কি বলছি বুঝতে পেরেছেন? তিনি বলছেন কি, ওপরের দিকে পর্বত আছে সেটা ঠিক আছে, কিন্তু তার ঘনত্বটা কম, কিন্তু নিচের দিকে আবার ভূপৃষ্ঠের নিচে পর্বতের ঘনত্বটা বাড়ে। মানে উপরে যা ঘনত্ব আছে, এই নিচে যখন শিলাটা, এই এই এর ঘনত্বটা অনেক বেশি, এটা বলছেন। এরম সব ক্ষেত্রেই ভূত্বকের নিচের দিকে সব ভূত্বকেরই ঘনত্ব বাড়ে, এবং ভূত্বকের অগভীর যে অংশ, কম ঘনত্বের যে শিলা, ক্রমশ সেটা বেশি ঘনত্বের শিলা অবস্থান করে বলে সমস্থিতিটা বজায় থাকে। বিভিন্ন ভিন্ন খণ্ড, ভিন্ন ভিন্ন উচ্চতা তারা রয়েছে, ভিন্ন ভিন্ন ঘনত্ব হওয়ার কারণে। কিন্তু এই স্তম্ভগুলো যেহেতু একে অপরের থেকে ওপরে রয়েছে, তো ঘনত্বের পার্থক্য তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। ছোট স্তম্ভগুলোর ক্ষেত্রে ঘনত্ব বেশি, বড় স্তম্ভগুলো ঘনত্ব কম। আর স্তম্ভগুলোর গোড়ার দিকের ঘনত্ব শীর্ষ অপেক্ষা অনেক বেশি থাকে। এটা হাইস্কানেন বলছেন। ঠিক আছে, একটু ছোট করে জেনে রাখবেন, আমাদের সিলেবাসে এগুলো সরাসরি বলা নেই, কিন্তু ইনডাইরেক্টলি কোয়েশ্চেন হতে পারে। আচ্ছা,
সমস্থিতির যে অ্যাডজাস্টমেন্টটা, এটাকে আইসোস্ট্যাটিক রিবাউন্ড থিওরি দিয়ে ব্যাখ্যা করা হয়। যেমন আমরা বলতে পারি, হিমবাহ যদি গলে যায় কোনো এলাকা থেকে, হিমবাহ গলে গেলে ভূত্বক সেখানে কিন্তু পুনরুত্থিত হয়, যেটা আমাদের স্ক্যান্ডিনেভিয়ার যে দেশগুলো, স্ক্যান্ডিনেভিয়াতে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, এই যে অংশটা, এইখানে আমরা কিন্তু জানি এই জায়গার এইখানে কিন্তু উচ্চতা বেড়েছে। আমরা যদি কন্টুর টানি, এই জায়গাটা দেখব আমরা উচ্চতা বেড়েছে। কেন বেড়েছে? কারণ এই জায়গাটা হচ্ছে, এই জায়গার উচ্চতা বেড়েছে বরফের আস্তরণ চলে যাওয়ার পরে, সরে যাওয়ার ফলে। প্লেস্টোসিন যুগে যেহেতু বরফের গভীরতাটা অনেক বেশি ছিল, সেটা চাপের ফলে কিছুটা বসে যায়। পরবর্তী সময় উষ্ণ যুগ আসলে বরফ গলতে শুরু করে এবং স্থানটা ধীরে ধীরে ওপর দিকে উঠে যায়। তো এটাকে কিন্তু এই আইসোস্ট্যাটিক রিবাউন্ড থিওরি বলা হয়, অর্থাৎ সমস্থিতি প্রতিস্থাপন তত্ত্ব। যেমন আমরা ইলাস্টিক রিবাউন্ড থিওরি পড়েছিলাম ভূমিকম্পের ক্ষেত্রে একটা কারণ হিসেবে, রিডের। এখানে কিন্তু এরকম ধরনের একটা তত্ত্ব বলা হয় যে ভূমিরূপ, যে কোনো ভূমিরূপ তার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার কিন্তু চেষ্টা করে। যখনই বরফ আসছে, হিমযুগ আসছে, সেই জায়গাটা বসে যাচ্ছে, নিচু হয়ে যাচ্ছে, আবার গলতে শুরু করলে সেটা কিন্তু ধীরে ধীরে ওপরে উত্থিত হয়। তো এটাকে বলা হয় আইসোস্ট্যাটিক রিবাউন্ড থিওরি। আইসোস্ট্যাটিক রিবাউন্ড থিওরি, এটা মনে রাখবেন। আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে সিমাটোজেনি। সিমাটোজেনি কি, এটা বলতে পারবেন? সিমাটোজেনি এটা অ্যাকচুয়ালি চার্লস কিং, এলসি কিং, লেস্টার চার্লস কিং, তিনি বলছেন একটা বিরাট বড় অঞ্চল, সেই জায়গাটা ঢেউয়ের মতো হাজার হাজার ফুট ওপরে উঠে পড়তে পারে এবং সমুদ্র প্রান্তে গিয়ে ধীরে ধীরে সেটা অবনমিত হয়। এই ধরনের যে ঢেউয়ের মতো প্রক্রিয়া, এটাকে উনি নাম দিয়েছেন সিমাটোজেনি। আমরা গিরিজনি জানি আড়াআড়ি কাজ করে, মহিজনি ওপর নিচে কাজ করে, কিন্তু সিমাটোজেনির ক্ষেত্রে উনি একটা ওয়েভের মতো বিষয় বলছেন, এরকম ধরনের তরঙ্গের মতো একটা বিষয়, যেখানে ঢেউয়ের মতো শত শত কিলোমিটার অঞ্চল বিভিন্ন জায়গা ওপরে উঠে যায়, আবার সমুদ্র প্রান্তে গিয়ে সেটা অবনমিত হয়। এটাকে উনি বলছেন সিমাটোজেনি, না গিরিজনি না মহিজনি, এটার নাম উনি বলছেন সিমাটোজেনি। ঠিক আছে, এটা এলসি কিংয়ের ভাবনা। এবার এই যে উত্থান ঘটছে, শিলার বিদারণ এখানে কম হয়, যেটুকু ক্ষয় হচ্ছে উপকূল অঞ্চলে পলি সঞ্চয় ঘটে। সমস্থিতির নিয়ম অনুসারে এটা বোঝা হ্রাস পায়, মহাদেশের প্রান্ত বরাবর আবার উত্থান হয়। তো ক্ষয়কাজের সাথে সাথে পার্বত্য অঞ্চলের উত্থান, এটাকে সিমাটোজেনি বলা হচ্ছে। ঠিক আছে, আমরা দুটোকে একসাথে, অ্যাকচুয়ালি কিছু নয়, এলসি কিং দুটো বিষয়কে একসাথে মিলিয়ে দিয়েছেন, দুটো বিষয়ের মাঝামাঝি অবস্থা। এখানে বেসিক্যালি আড়াআড়িও কাজ হচ্ছে, আবার উপর নিচেও কাজ হচ্ছে, দুটো একসাথে হচ্ছে সিমাটোজেনির ক্ষেত্রে। ঠিক আছে, দুটোর মধ্যবর্তী একটা অবস্থা, এটা হচ্ছে সিমাটোজেনি। সিমাটোজেনির মিনিংটাই হচ্ছে তরঙ্গায়িত গঠন।
ঠিক আছে। এবার এইখানে কিছুটা আমরা উদাহরণ বলতে পারি। আফ্রিকার যে গ্রস্ত উপত্যকা আছে, সেই গ্রস্ত উপত্যকা সীমাটোজনিক কারণে গম্বুজের শীর্ষভাগ সেটা বসে গিয়েছে, যেটা কয়েকশো মাইল বেশি চওড়া। তো এটা হচ্ছে সীমাটোজেনির উদাহরণ। বৈশিষ্ট্য ভূত্বক গম্বুজের মতো প্রসারিত হয়ে যায়। গিরিজনী আলোড়নের ক্ষেত্রে ভাঁজ তৈরি হয়, মহিবাবক আলোড়নের ক্ষেত্রে চ্যুতি তৈরি হয়, আর সীমাটোজনির ক্ষেত্রে গম্বুজের মতো ভূমিরূপ তৈরি হয়। ঠিক আছে, এই বেসিক কনসেপ্ট এগুলো, এর সাথে কিছুটা জড়িত বিষয় আমরা এখানে আলোচনা করলাম। এগুলো দেখবেন বিভিন্ন এমসিকিউতে বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হয়, সরাসরি জিজ্ঞাসা করা হয় না সবসময়, বিভিন্নভাবে জিজ্ঞাসা করে। তো আমাদের এটা জানতে হবে, এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। আচ্ছা, আপনাদের ডেসক্রিপটিভ না, 2 নাম্বারের একটা পুরো পোর্শন ছিল, তো সেটা কি আমি দিয়েছিলাম আপনাদের? মানে মোস্ট ইম্পর্টেন্ট যে কনসেপ্টগুলো, কি ছোট স্যার ছোট আরেকবার বলুন, শোনা গেল না। জিওটেকটনিকের ওপর যে কনসেপ্টগুলো আছে, ছোট ছোট করে কয়েক লাইন লেখা একটা নোটস রয়েছে, 4-5 লাইন করে লেখা। তো সেটা কি আপনাদের গ্রুপে দিয়েছিলাম? হ্যাঁ স্যার দিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ, ওই ওই কনসেপ্টগুলো খুব ভালো করে করে রাখবেন, কারণ জিওটেকটনিকের তো অনেক এরকম থিওরিটিক্যাল বিষয় রয়েছে, নানা রকমের টার্মস রয়েছে, সেই টার্মসগুলো ধরে প্রশ্ন হয়। তো এটা খুব ভালো করে তৈরি করে নেবেন আপনারা। একটু ডিসকাশনের সময়তে ওটা বিষয়টাকে রাখবেন, যাতে করে সেটা ওর মধ্যে ডিসকাশনটা কমপ্লিট করা সম্ভব হয়। এটা করবেন, ঠিক আছে। আর একটা কথা যেটা আপনাদের বারবার বলি, যে একটা ব্যালেন্স করে সবসময় চলবেন। আপনারা যাই প্রস্তুতি নিয়ে থাকুন না কেন, যে কোনো প্রস্তুতি নিয়ে নিন না কেন, আপনারা সবটাই কিন্তু একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। না হলে কিন্তু মানে প্রপার প্রিপারেশন মানে ঘেটে যাবে সব। একবার দেখবেন এই পরীক্ষা হচ্ছে, আবার দেখবেন ওই পরীক্ষা হচ্ছে, তো সেখানে কিন্তু প্রপার মানে ডেপথটা মেনটেন করতে পারাটা খুব মুশকিল। তো সেই জন্য একটা, ঠিক আছে। আর মক টেস্টগুলো সিরিয়াসলি দেবেন। এর পরের স্যার কথা কেটে কেটে যাচ্ছে। মাইক্রোফোনটা একটু লুজ কানেকশন হচ্ছে, সে কারণে সমস্যা। এখন শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ। তো নেক্সট মক টেস্টের আমি ডেট দিয়ে দেবো। আপনাদের নোটসপত্র কিছু প্রয়োজন হলে বা এমসিকিউ কিছু প্রয়োজন হলে আমার থেকে চেয়ে নেবেন। আর আপনাদের কি গ্রুপ ডিসকাশনের জন্য একটা আলাদা গ্রুপ করে দেব? হ্যাঁ স্যার, আলাদা গ্রুপ করে দিলে খুব ভালো হয়। আর ওটা স্যার আমরা যেন কমিউনিকেশন করতে পারি সবাই মিলে, হ্যাঁ স্যার, আলাদা গ্রুপ করে দিলে। হ্যাঁ, আপনাদের কারণ হচ্ছে গ্রুপগুলোতে মেসেজে ভর্তি হয়ে যাচ্ছে, জিনিসপত্র খুঁজে পেতে অসুবিধা হবে। তো আমি সব গ্রুপেরই কম্পিটিটিভের একটা আলাদা আর জিওগ্রাফির আলাদা একটা গ্রুপ করে দেব। ডিসকাশনটা ওখানেই করবেন, যাবতীয় যা কিছু ওখানেই রাখবেন। আর একটা বিষয়, আপনাদের যেটা প্রয়োজন আমার সাথে কথা বলে সেটা চেয়ে নেবেন, যে স্যার এটা একটু প্রয়োজন বা এটাই, ঠিক আছে। আর যারা ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউয়ের জন্য আলাদা করে একটু পড়াশোনা আপনারা অবশ্যই চালিয়ে যাবেন, ঠিক আছে। সেটা আমি পরে কথা বলে নেব। যাই হোক,
তো আপনারা এগুলো একটু মেনটেন করুন, ঠিক আছে? ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। বেশ, ঠিক আছে তাহলে।